স্বাগত ৭১ জানালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং একই সঙ্গে নিউজ পোর্টালে যে সমস্ত খবর শিরোনাম হয়ে থাকে আমরা সেগুলো এক এক করে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। একই সঙ্গে সে সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করে আমাদের আলোচনার টেবিলে, আমাদের স্টুডিওতে এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা ওইসব খবরের গভীরে ঢোকেন, তাদের মূল্যবান বিশ্লেষণগুলো আমাদেরকে জানান। সেই ধারাবাহিকতায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক এলাহি নেওয়াজ খান। এলাহি নেওয়াজ খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে রাতেও সময় দিচ্ছেন এবং অনেকগুলো বিষয় আমার হাতে রয়েছে। নির্বাচন কেন্দ্রিক আলাপটা অনেক বেশি। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেফতারের ক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি হয়েছে। আজকে ডিবির পক্ষ থেকে একটা ব্রিফিং হয়েছে, সেটা নিয়েও আলাপ করতে চাই এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন তো আছেই। দর্শক, বলে রাখি আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি আয়োজনে এবং আমাদের সঙ্গে এই আলোচনার বিভিন্ন পর্যায়ে অতিথিরা যুক্ত হবেন এবং আমরা তাদেরও মূল্যবান পরামর্শ এবং বিশ্লেষণগুলো জানার চেষ্টা করব। মূল আলাপে যাওয়ার আগে আমরা শুরুতেই কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। দর্শক, শুরুতেই দৈনিক প্রথম আলো দেখতে পাচ্ছি, ওসমান হাদি হত্যা আসামিদের কার কী ভূমিকা অভিযোগপত্রে ডিবি স্পষ্ট করেছে, সেই খবরটা রয়েছে। আইপিএল থেকে বাদ দেওয়া মুস্তাফিজকে লুফে নিল পিএসএল, এটা কোনটাই হওয়ার কথা ছিল, ধারণাও করা হচ্ছিল, কারণ যোগ্য মানুষ আসলে যে কোনো জায়গায় তার যে অবস্থান সেটা তৈরি করে নিতে পারে এবং সেভাবেই ফ্র্যাঞ্চাইজিরা অপেক্ষা করবে। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের নানা খবর রয়েছে। ওয়ার্ড কমিশনের নির্দেশে হাদি খুন হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না, ইনকিলাব মঞ্চের প্রতিক্রিয়া। আমরা এটা নিয়েও আমাদের সঙ্গে আলাপের একটা চেষ্টা করব অতিথির সঙ্গে। আমরা প্রথম আলোটা দেখে নিলাম, এরপর যদি বাংলা ট্রিবিউনে যাই, এখানেও দেখতে পাচ্ছি যান্ত্রিক ত্রুটিতে বন্ধ যোগসু ভোট গণনা। আমরা এই আপডেটটা আমাদের ওখানে থাকা সহকর্মীর কাছ থেকে জানার চেষ্টা করব। নির্বাচনী সহিংসতা রিপোর্টের জন্য অ্যাপ তৈরি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা প্রশংসনীয় উদ্যোগ। এখন প্রশ্ন হচ্ছে অ্যাপ কতটা কাজে আসবে সেটা একটু জানা। পাকিস্তানে যে F-17 যুদ্ধ বিমান কিনতে আলোচনা করছে বাংলাদেশ এবং 2500 টাকাতে বিক্রি হচ্ছে 12 কেজি সিলিন্ডার। অভিযানের ফলাফল শূন্য, এমন একটা খবর তারা দিচ্ছে। বিডি নিউজ 24-এর খবরটাও দেখতে চাই এবং আমরা মোটামুটিভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইয়ের কার্যক্রম, যেটা নিয়ে আসলে মাঠ গরম হচ্ছিল এবং পরবর্তীতে এটা যে কতটা গুরুত্বপূর্ণ সেই কারণগুলো আসলে ধারাবাহিকভাবে দেশীয় উৎপাদকরা তুলে ধরছিলেন, তারই একটা সংবাদ সম্মেলন আজকে ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেই ছবিটা নিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে। তারেক রহমানের সঙ্গে ইইউ এর বৈঠক, নির্বাচন ও শ্রম আইন নিয়ে আলোচনা। আমাদের এই জার্নালের শুরুতে আমরা আশা করি এই বিষয়টা নিয়ে কথা বলতে পারবো। এর বাইরে এক ভোটের বিপত্তি, থমকে আছে যোগসু নির্বাচনের ভোট গণনা, সেই আপডেটটাও নেওয়ার চেষ্টা করব। মোটামুটিভাবে আমরা বোধহয় দেখে নিলাম কী কী শিরোনামগুলো রয়েছে। আমরা এখান থেকে আলাপে যাব এবং বলে রাখি আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনাকে পেয়ে যাব। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকুন, তিনিও আমাদের সঙ্গে যুক্ত আছেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আশা করি খুব চমৎকার কিছু বিষয় আপনাদের কাছ থেকে জানতে পারবো। আমি শুরুটা করতে চাই এলাহি নেওয়াজ খান আপনাকে দিয়ে। আমরা ইইউ এর একটা প্রতিনিধি দল আজকে গুলশান কার্যালয়ে আসতে দেখেছি এবং আমরা দেখলাম তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, বেশ কিছু বিষয় নিয়ে আলাপ হয়েছে। পরবর্তীতে ব্রিফিং আকারে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি জানিয়েছেন সাংবাদিকদের যে ইউরোপীয় ইউনিয়ন বেশ বড়সড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে যারা নির্বাচনটাকে পর্যবেক্ষণ করবে। শ্রম আইন নিয়েও আলাপ হয়েছে। আপনার সাংবাদিকতার চোখ দিয়ে একটু ব্যাখ্যা করবেন এই বৈঠকটা, এই সৌজন্য সাক্ষাৎটা আসলে নির্বাচনকে সামনে রেখে কতটা গুরুত্ব বহন করছে, কী কী আশাবাদ তৈরি করছে? হ্যাঁ, প্রথমত হলো যে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা আগে ইলেকশন কমিশনের যারা আছেন চিফ ইলেকশন তাদের সঙ্গে দেখা করেছেন এবং তারপরে এখন এসে তারেক রহমান এবং বিএনপির অন্য যারা ছিলেন তাদের সাথে আলাপ করেছেন। এ থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে নির্বাচন নিয়ে নানা মহল থেকে নানা রকম জল্পনা কল্পনা করার চেষ্টা করা হয়েছে। অনেকেই খুব ব্যর্থহীনভাবে বলার চেষ্টা করেছে যে নির্বাচন ঠিক সময় হবে না, একদম। কিন্তু আন্তর্জাতিক মহল মোটামুটি কনভিন্সড যে নির্বাচন ঠিক সময় হবে এবং ইউরোপীয় ইউনিয়নের এই তৎপরতা থেকে এটা কিন্তু খুব পরিষ্কারভাবে আমাদের সামনে এসে গেছে। আর একটা হলো যে এই নির্বাচনে আগামীতে মোটামুটিভাবে মনে হয় আন্তর্জাতিক সম্প্রদায় বুঝতে পেরেছেন যে এই নির্বাচনের ফলাফল কোন দিকে যাবে এবং এই বৈঠক থেকে কিন্তু এটা পরিষ্কার হয়। ওরা ধরেই নিয়েছেন যে আগামী নির্বাচনে
সামনে বিএনপি ক্ষমতা আসছে এরকম ধারণার থেকে এই বৈঠকটা হয়েছে। এবং যে বিষয়টা আসছে যে নির্বাচন, তারপরে হলো আপনার নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে, শ্রম ব্যাপারটা এখানে আছে। কারণ আপনি জানেন যে আমাদের গার্মেন্টসের বা অন্য অনেক ক্ষেত্রে শিশু শ্রম সহ অনেক ব্যাপারে আন্তর্জাতিক মহলের অনেক জিজ্ঞাসা আছে এটা নিয়ে। সুতরাং এই বিষয়গুলি আগামীতে, কারণ একটা জিনিস আপনাকে বলে রাখি যে তারেক রহমান সবসময় একটা কথা বলে আসছেন যে এবার আমরা ক্ষমতায় গেলে একটা গুণগত পরিবর্তন চাই, এবং ফ্যাসিজমের 15 বছর পরে এই যে গুণগত পরিবর্তনের আশাটা তিনি জাগিয়েছেন, সেটা কতটা কার্যকর হবে সে ব্যাপারেও কিন্তু আন্তর্জাতিক মহল তাকে একটু বাজিয়ে দেখার চেষ্টা করছেন সব বৈঠকের মাধ্যমে। এবং আমি মনে করি যে এটা খুব পজিটিভ কতগুলি দিকে আমরা আগায় যাচ্ছি। এবং ফ্যাসিবাদ উত্তর যে বাংলাদেশ হতে যাবে, সেখানে তো নানা ধরনের চ্যালেঞ্জ কিন্তু থাকবে। আপনি দেখবেন যে আন্তর্জাতিক মহলে আমাদের অবস্থানটা কি দাঁড়াবে, এই চ্যালেঞ্জটা কিন্তু সামনে আসছে। সেই চ্যালেঞ্জটার মধ্যে আপনি ধরেন যে পাওয়ার শিফটিংয়ের, আর আমি তো দেখতে পাচ্ছি যে ভেনেজুয়েলার পরে নতুন একটা সিনাও যুদ্ধ, ঠান্ডা যুদ্ধ আমাদের সামনে আসছে, অলরেডি এসে গেছে। এবং এই সিনাও যুদ্ধের সময়ে আগামীতে বাংলাদেশে যে সরকার হবে তারা কিভাবে এর সঙ্গে খাপ খাওয়াবেন সে বিষয়টাও জানার আগ্রহ ইউরোপীয় সদস্যদের আমি আছে। আমি একটু আলাপ করে আসি। শামসুজ্জামান দুদু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। অনেকদিন পরে আপনাকে পাচ্ছি। একটু জানাবেন, আজকে আসলে ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল এসেছে তারা এটা বলেছে যে নির্বাচনকালীন সময় তারা একটা বড় পর্যবেক্ষক দল পাঠাবে। একটা ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে, অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত ছিলেন, ভোটও দিতে পারেননি, এবার সিদ্ধান্ত নিয়েছেন তারা ভোট দেবেন। এরকম একটা উৎসব উদ্দীপনার মাঝখানে এত বড় একটা সংস্থার প্রতিনিধি দল ধারাবাহিক সফরের মধ্যে তারা সৌজন্য সাক্ষাৎটা সেরে গেলেন। প্রথমত কি কি বিষয় নিয়ে আলোচনা হলো, যতটুকু জানানো সম্ভব যদি একটু জানাতেন আমাদেরকে। আপনাকে ধন্যবাদ। এবং যে দর্শক শ্রোতা বিভিন্নভাবে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, শুনছেন, তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। নির্বাচন পূর্ব যেসব সংস্থা বা প্রতিষ্ঠান ইতিমধ্যে আমাদের পার্টি চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাহেবের সঙ্গে এবং পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে নানা বিষয় নিয়ে আলাপ করছেন। বিশেষত যে জিনিসটার জন্য আমরা 16-17 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে বিএনপির নেতৃত্বে, জনাব তারেক রহমানের নেতৃত্বে রাস্তার আন্দোলনে একটাই প্রসঙ্গ ছিল যেন সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের মধ্যে একটা স্বচ্ছ, স্বাভাবিক, গ্রহণযোগ্য নির্বাচন। এটা গত 3টি নির্বাচন আমরা দেখেছি, নির্বাচনের নামে যে তামাশা হয়েছে সেটা রাজনৈতিক দল হিসাবে, দেশ হিসাবে, মানুষের, এই দেশের দেশবাসী সবাই হতাশ হয়েছে। সঙ্গে সঙ্গে যারা বিদেশি, বিশেষ করে যেসব দেশ আমাদের সহযোগী ভূমিকা পালন, উন্নয়নের সহযোগী ভূমিকা পালন করে, তারা হতাশ হয়েছে। কোনো ক্ষেত্রে তারা বলেছেন, কোনো ক্ষেত্রে বলতে পারেননি। তো এখন তাদের সামনে, বিশেষত ইউরোপীয় ইউনিয়ন আমাদের আগাগোড়া গণতন্ত্র এবং সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। আমাদের বন্ধু সংস্থা এই দেশ, এই মানে কয়েকটি দেশের ইউনিয়ন। তো তারা যে বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে সেটি আমাদের পার্টির পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জামানুল ইসলাম খান খুব বেশি ব্যাখ্যা করেছে। তো সমস্যাগুলো তারা জানতে চান এবং আমাদের দলের চেয়ারপারসন সেগুলো খুব বেশি বলেছেন এবং যতটুকু প্রচার মাধ্যমে আসার দরকার সেগুলো আমরা ইতিমধ্যে ব্যাখ্যা করছি। যেমন আমি মনে করি যে এই দেশের ভোটাধিকারের কেড়ে নেওয়ার প্রেক্ষিতে সাধারণ যারা ভোটার তারা কিন্তু ভোট প্রয়োগের প্রতি এক ধরনের অনীহা তৈরি হতে পারে। অর্থাৎ তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার উৎসাহ, উদ্দীপনা, নিরাপত্তা, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ।
সরকারের কাছে আমাদের কিন্তু অনেক আগে থেকেই ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটু উন্নয়ন যে পর্যায়ে আছে সেটি গ্রহণযোগ্য পর্যায়ে নাই। তো সরকার তার পক্ষ থেকে চেষ্টা করছেন এবং আশ্বস্ত করেছেন। আমার কাছে মনে হয় সেটি আরো বেশ কিছু সময় সরকারের আছে হাতে, সেটি তারা যদি তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে পারে বা করে তাহলে ওটা কেটে যাবে। আর পর্যবেক্ষক দল ইতিমধ্যে যারা পাঠিয়েছেন এবং ভবিষ্যতে পাঠাবেন, তাদের দায়িত্ব নির্বাচন কমিশনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। নির্বাচন পরিচালনায় এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আজকে বিভিন্নভাবে আলোচনা এসেছে। আমি এটা নিয়ে আরেকটু বিস্তারিত আপনার কাছে জানার চেষ্টা করব বিরতি থেকে ফিরে এসে। তবে বিরতিতে যাওয়ার আগে আশরাফ আলী এখন ছোট করে একটা বিষয় একটু জেনে নিই। আজকে আমরা দেখতে পাচ্ছি যে যখন ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল এলো, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হলো এবং একটা সুষ্ঠু নির্বাচনের আশাবাদ তাদের দিক থেকে এলো, একটা প্রত্যাশা তাদের দিক থেকে আসছে এবং একই দিনে আপনাদের দিক থেকেও একটা বক্তব্য ছিল যে আপনারা নির্বাচন সুষ্ঠু না হওয়ার একটা শঙ্কা দেখছেন। একই সঙ্গে এনসিপিও এবং ইসলামী আন্দোলন তারা বলছেন রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হচ্ছে এবং বলা হচ্ছে যে একদিকে ঝুলে গেছে বা ঝুঁকে গেছে প্রশাসন। ঠিক কোথায় গিয়ে আপনাদের মনে হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না? জি, দেখছেন দর্শক সবাইকে সালাম ও শুভেচ্ছা শুরু করছি। মূলত একটু শুরু থেকে বলতে হয়, তৃতীয় বিশ্বের রাজনীতিটা নিয়ন্ত্রণ করে বিদেশি সংস্থাগুলো। নির্বাচন যখন ঘনিয়ে আসে তখন আপনার এই ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথের প্রতিনিধিবৃন্দ, তারপর হলো আপনার জাতিসংঘের প্রতিনিধি, ইউএস এর প্রতিনিধি, ইন্ডিয়ার প্রতিনিধি, বিশেষ করে এরা আমাদের দেশে যখন নির্বাচন আসে এরা বারবার বাংলাদেশ সাপোর্ট করে এবং বিভিন্ন দলের সাথে বিভিন্ন সংস্থার সাথে তারা বৈঠক করে। কিন্তু এই যে বৈঠকগুলো তারা করতেছে আসলে এর কার্যকারিতা আমরা ইতিপূর্বে কখনো দেখিনি। যতবার নির্বাচন হয়েছে নির্বাচন পূর্ব এরা বারবার আসছে, সপ্তাহে 2-3টা প্রতিনিধি আসছে, এমন ইতিহাস আছে। কিন্তু আসলে কার্যকর এদের আসা যাওয়া যোগাযোগ এটা কিন্তু এতে দিয়া একটা নির্বাচন যে সুষ্ঠু হবে, সুষ্ঠু হয়েছে বিগত দিনে, এর প্রমাণ করা খুব কঠিন। এর জন্যে আমি পরিষ্কার বলতে চাই, এই দেশের জনগণ নির্ধারণ করবে আগামীতে ক্ষমতায় কে আসবে। আমার একজন আলী নেওয়াজ ভাই বললেন যে এতে প্রমাণ হয় বিএনপি ক্ষমতায় আসবে। ইউরোপীয় ইউনিয়ন যদি বিএনপি ক্ষমতায় আসে, এই যদি প্রমাণ হয়, এই 24-এর আগে আপনার আমেরিকার রাষ্ট্রদূত পিটার হ্যাস উনি বিএনপির সাথে কত ঘন ঘন বৈঠক করছেন। আবার আওয়ামী লীগ, এই যে আপনার ভারতের রাষ্ট্রদূত ছিল, আওয়ামী লীগের সাথে কত ঘন ঘন তারা বৈঠক করেছে। কিন্তু এত কিছু করার পর কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন হয় নাই। কোন সংস্থা আসলো, কার সাথে দেখা করলো, এতে কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নির্ভর করে এবং কোন দল ক্ষমতায় যাবে সেটাও কিন্তু নির্ভর করে না। আরো তো অনেক প্রতিনিধি দল আসবে, দেখবেন যে এরপর জাতিসংঘ আসবে, কমনওয়েলথ আসবে। এখানে আপনাকে বলে রাখি জাতিসংঘ কিন্তু স্পষ্ট করেছে যে তারা নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না, কারণ এই কাজটা তাদের এখন আর কোনো কর্মকাণ্ডের অংশ নয়। দরকার না, প্রতিনিধি তারা পরামর্শ দেবেন, বুদ্ধি দেবেন, কৌশল বাতাবেন, সাহায্য করবেন। বলছে তো সুষ্ঠু নির্বাচনের জন্য যা কিছু লাগে আমরা সাহায্য করব, সহযোগিতা করব, করতে পারে। কিন্তু সুষ্ঠু নির্বাচন নির্ভর করে সরকারের উপরে, নির্বাচন কমিশনের উপরে, রাজনৈতিক দলগুলোর সদস্যের উপরে, আমলাদের উপরে, প্রশাসনের উপরে। একদম। আসলে আমি আপনার কথা পুরোটা শুনবো, একটা বিরতিতে যেতেই হচ্ছে। বিরতির পর আপনার কাছে ওই প্রশ্নটা রেখে যাচ্ছি যে আপনাদের কাছে কেন মনে হচ্ছে যে একটি বিশেষ দলের দিকে প্রশাসন হেলে যাচ্ছে। যে অভিযোগ আসলে আজকে আমরা দেখতে পেলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু আবার বলেও দিয়েছেন, পাতানো নির্বাচনের অভিযোগ এনে রুখে দেওয়ার হুঁশিয়ারও তিনি দিয়েছেন, যেটা আসলে আমরা আমাদের শিরোনামেও রাখছি। আমি নিশ্চয়ই ফিরে এসে আপনার কাছ থেকে এই বিষয়টা জানবো এবং পরবর্তীতে শামসুজ্জামান দুদু, রাত 12টা যেহেতু বেঁধেই গেছে দর্শক, হাতে থাকা শিরোনামগুলো প্রজেক্টে জানিয়ে দেবো।
দুই গণনা যন্ত্রের ত্রুটির কারণে এখনও পুরোপুরি শুরু হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা। পাতানো নির্বাচনের অভিযোগ এনে রুখে দেওয়ার হুঁশিয়ারি আসিফের, পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘের। উত্তর সিটির সাবেক কাউন্সিলর বাপ্পির পরিকল্পনায় হাদি হত্যা, ফয়সাল সহ 17 জনকে আসামি করে অভিযোগপত্র ডিবি। 19 বছর পর 11 জানুয়ারি বগুড়া যাচ্ছেন তারেক রহমান, সফরকে কেন্দ্র করে চলছে বিএনপির ব্যাপক প্রস্তুতি। আইপিএল ইস্যুতে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও ভারতের সাথে অর্থ বাণিজ্যে প্রভাব পড়বে না মনে করেন অর্থ উপদেষ্টা। দর্শক, জানিয়ে দিলাম হাতে থাকা শিরোনামগুলো এবং আগে জানিয়েছি আমাদের সঙ্গে অতিথিরা আছেন। আমরা আরও একবার আলাপে যেতে চাই এবং এলাই নওয়াজ, আপনি শুরু থেকে আমাদের সঙ্গে আছেন, অতিথিদের সঙ্গে যে কোনো প্রশ্নে আপনিও যুক্ত হতে পারেন। আশরাফ আলী আকন, যেটি আসলে করে গিয়েছিলাম যে প্রশ্নটা আপনার কাছে, প্রথমত আজকে মানে মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসির সঙ্গে বৈঠক শেষ করে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার কারণে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হওয়ার একটা শঙ্কা, একই সঙ্গে সরকারের বিভিন্ন অংশ একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে যাওয়ার পাশাপাশি সামান্য কারণে সংশোধনযোগ্য মনোনয়ন বাতিল করে রিটার্নিং অফিসাররা প্রার্থীদের ভাবমূর্তি নষ্ট করছেন। কয়েকটা বিষয়টি স্পষ্ট করবেন, আসলে কেন মনে হচ্ছে যে একটি নির্দিষ্ট দলকে সুযোগ দেওয়া হচ্ছে? আমার কথা শেষ হয়নি, আগের আলোচনা শেষ হয়নি, পরে আবার নতুন আবার একটা ইস্যু। আমি যেটা মনে করি, এই ইউরোপিয়ান ইউনিয়ন দেখা করে, নির্বাচন কমিশন দেখা করে বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের সাথে দেখা করলেন এবং একজন মন্তব্য করলেন, এতে প্রমাণ হয় আগামীতে বিএনপি ক্ষমতা যাবে। নির্বাচনের আগে যদি এরকম আগাম খবর দেয়, আগাম জরিপ করে, এটা অনেকটা উদ্দেশ্য প্রণোদিত এবং এইটাই সুষ্ঠু নির্বাচনের জন্য যতগুলা মানে না হওয়ার কারণ, তার মধ্যে এই আগাম সংবাদ, আগাম জরিপটাও যেটা কারণ। এই যখনই মানে এইভাবে কথা বলে বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে, তখন আমলা, প্রশাসন, সংবাদ মাধ্যম সবাই ঝুঁকে পড়ে ওদিকে। কারা এই কথাটা বলে, মানে এরকম স্টেটমেন্টটা কারা দিচ্ছে? এখানে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হলো যে পৃথিবীর সব দেশেতেই যেমন গণতান্ত্রিক দেশ হিসাবে যাদেরকে আমরা চিনি, সেই সব দেশেও এরকম জরিপ হয়ে থাকে। তার অর্থ এটা দাঁড়ায় না যে এই জরিপের ফলে নির্বাচন পরিকল্পিত হবে। এই জরিপগুলো ম্যাক্সিমাম ভুয়া জরিপ, অনুমান, সেটা আপনি বলতে পারেন, কিন্তু জরিপ হওয়া মানে এটা না যে এটা নির্বাচন পাতানো হবে। নির্বাচনে দেখেন, সে মোদী সরকার বছর 400 পার করবে, সে তারপরে হিলারি ক্লিন্টন বহুত ভোটে সে এগিয়ে যাবে। এমনি করে তারপরে দেখেন পাকিস্তানের নির্বাচনে, যেখানে সরকারের পক্ষে অনেক জরিপ দিয়েছে, সেখানে ইমরান খান সর্বোচ্চ আসন লাভ করেছেন কত বাধা বিঘ্নের মধ্যে। কাজে আমি মনে করি এই জরিপ সংস্থাগুলি অনেকটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই জরিপ করে কোনো জায়গা থেকে তারা সুবিধা হাসিল করে। এই জরিপের কোনো মূল্য নাই নির্বাচনের আগে, এগুলো সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। আর এই যে প্রতিনিধি দল এসে বিভিন্ন সময় দেখা করে, বিভিন্ন মন্তব্য করে, এই মন্তব্যগুলো আমি মনে করি আগামী সুষ্ঠু নির্বাচনের জন্য একটা অশুভ সংকেত বলে আমরা মনে করি। এই জন্য আন্তর্জাতিক কোনো প্রতিনিধি আসবে না আমাদের নির্বাচন দেখতে আসবে, কিন্তু প্রতিনিধি এর আগে কতবার আসছে, আজকে কি করছেন আমরা? এই যত প্রতিনিধি আসছেন এর আগে কতবার আসছে না? আওয়ামী লীগের 24 নির্বাচনে আসছে না, 18 নির্বাচনে প্রতিনিধি আসছে না, 14 নির্বাচনে এই প্রতিনিধি আসছেন না, সকল দেশের প্রতিনিধি আসছে। ওনারা আসছে কি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারছেন? কত পর্যবেক্ষক আন্তর্জাতিক এখানে আরেকটা কিছুই করতে পারে না, কিন্তু তারা না, এখানে আরেকটা আরো এই দলগুলোর মধ্যে একটা বিরোধ সৃষ্টি, সুষ্ঠু নির্বাচনের পরিবেশটাকে নষ্ট করার জন্য অনেক ক্ষেত্রেই তারা অনেকটাই দায়ী এবং অনেক ভূমিকা তারা পালন করে। তারা দিতে পারে, তাদের কথাবার্তা যদি এরকম হয়, তাদের কথাবার্তা যদি এমন হয় অমুক দল ক্ষমতায় যাবে, এরকম আকার ইঙ্গিতে তারা যদি কথা বলে, তার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয় বলে আমরা মনে করি। আরেকটা কথা বলেছেন যে সুষ্ঠু নির্বাচন হবে কিনা, এটা এক পেশে প্রশাসন ঝুঁকে পড়েছে। আসলে তো আমরা দেখতে পাই, প্রশাসন যদি দেখে যে এই দলটা ক্ষমতায় যাবে, তখন তো আকারিকার যদি এই ধরনের কোনো কথা পাওয়া যায়, তাহলে কিন্তু প্রশাসন ওদিকে ঝুঁকে পড়বে। এইটাই হলো বাস্তবতা, এদেশের রাজনীতির ইতিহাস তাই বলে। কাজে এই জন্যে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই যে অযাচিত আপনার জরিপ, অযাচিত মন্তব্য, অযাচিত মানে
এই পরামর্শ এগুলো বুঝতে পারছি আশরাফ আলী, এখন আরো কয়েকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, তবে তার আগে এলআই নিউজ খান আপনি বলতে কিছু। না, আমি বলতে চাচ্ছিলাম যে এই যে বর্তমান সরকার, এই সরকারকে আপনারা সবাই মিলে, জি ফ্যাসিবাদ বিরোধী যত দল আছে সবাই মিলে এই সরকারকে আপনারা সমর্থন করেছেন এবং তাদের উপর দায়িত্ব দিয়েছেন আপনারা একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার জন্যে। এখন কি আসলে মনে হচ্ছে যে এই সরকারের পক্ষে প্রকৃতপক্ষে একটা মানে সুস্থ স্বতঃস্ফূর্ত চমৎকার নির্বাচন উপহার দেওয়া সম্ভব না? আশরাফ আলী, এখন আপনার কাছে জানতে চাওয়া এটা। জি আপনি দেখেন, নির্বাচনের যখন শিডিউল ঘোষণা করলো, ঘোষণার সাথে সাথে বিএনপির প্রার্থী ঘোষণা করলো লন্ডন থেকে, সেটা ঘোষণা করলেন মির্জা ফখরুল ভাই। ঘোষণার সাথে সাথে দেশে আগুন লেগে আপনার এক প্রার্থী আর এক প্রার্থীর উপর গুলি চালায়, আহত করে, কর্মীদেরকে হত্যা করে, বাসের মধ্যে বাস পড়ে দেয়, তার মধ্যে লোক মারা যায়। সারা দেশে একটা বিচ্ছিন্ন অবস্থা তৈরি করে। এখনো তো তাই আছে। এখনো যারা বিদ্রোহী প্রার্থী, আপনি দেখেছেন কালকে টাকা ইসের পরে যেদিন টাকা সাবমিট করলো, আপনার ফর্ম সাবমিট করলো, সেদিন একজন আপনার স্বতন্ত্র প্রার্থী ঘাট ধাক্কা দিয়া বিএনপি প্রার্থীকে তাকে বের করে দিল রিটার্নিং অফিসারের সামনে। এরা কিসের ইঙ্গিত? একটা স্বতন্ত্র মানুষ করতে পারে না, দল থেকে সে পদত্যাগ করতে পারে না, নূতন তার স্বাধীনতা থাকবে না। কিন্তু এই যে ঘটনাটা, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার বলেছে এখনো প্রতিনিয়ত বাহির থেকে অস্ত্র ঢুকছে ভিতরে, এবং সেই যে অস্ত্রগুলো লুট হয়েছিল সেই অস্ত্রগুলো এখন উদ্ধার হয় নাই। সেই সন্ত্রাসীরা এখনো ঘাপটি মেরে বসা আছে। প্রশাসনের সময় সেই স্বৈরাচার দোষর ছিল যারা আপনার এই বলে প্রশাসনে, তারা কিন্তু ঘাপটি মেরে বসা আছে। তারা কোনো অংশেই কোনো জায়গা থেকে কিন্তু তারা নিরপেক্ষ ভূমিকা পালন করতেছে না। কাজে এই জন্যে আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটা কথা বলেছেন, উৎসব মুখর নির্বাচন করবেন। ভালো কাজের জন্য উৎসব হয়, খারাপ কাজে তো উৎসব হয়। 24 সালে নির্বাচনে আমরা দেখি। আমি আরেকটা বিষয় আপনার কাছে জানবো এবং শামসুজ্জামান দুদু আপনার কাছে একটু পরে আসছি, এই অর্থে যে আমি আসলে অনেকগুলো পয়েন্ট নিয়ে আপনার কাছে হাজির হতে চাই আর কি। আশরাফ আলী, এখন সেক্ষেত্রে আরেকটা বিষয় একটু বলবেন। মানে আমরা দেখতে পাচ্ছি গেল যদি আপনি 2 থেকে 3 সপ্তাহ নেন, আপনি দেখবেন বেশ কয়েকজন বিএনপির নেতা খুন হয়েছেন। আমরা দেখেছি যে বাসায় আগুন দেওয়ার পর ছোট্ট শিশুটা পুড়ে মারা গেছে। আমরা দেখেছি মোটরসাইকেলে চলন্ত অবস্থায় মাথায় বন্দুক ঠেকিয়ে ফায়ার করে খুন করা হয়েছে, 2 দিন আগের ঘটনা। মানে একটা দলের উপরে কিন্তু নেতাকর্মীরা খুন হচ্ছে। তাহলে লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে আপনারা বলছেন যে সেই দলটাকেই সুবিধা দেওয়া হচ্ছে। যদি সেটা হতো তাহলে সেদিকে তো নিরাপত্তাটা জোরদার করা হতো। এটা একটা পয়েন্ট। আরেকটা বিষয় হচ্ছে যে এখনই যদি আপনারা বলেন যে লেভেল প্লেইং ফিল্ড নয়, সেক্ষেত্রে নির্বাচনে যদি কোনো কারণে আপনারা সংখ্যাগত দিক থেকে পিছিয়ে যান, এটা তো একটা বড় কারণ হিসেবে আপনারা সামনে আনতে পারেন। কাজে আগে থেকে আপনারা কি কোনো ধরনের আলোচনার মধ্য দিয়ে সমাধানের দিকে এগোবেন? 54 বছরের মধ্যে এদেশে একটা সুষ্ঠু নির্বাচন কখনোই সঠিকভাবে গ্রহণযোগ্য হয় নাই। 91 সালে একটা নির্বাচন হয়েছিল, ভালো নির্বাচন অনেকে বলে, আমরাও বলি, কিন্তু সেই নির্বাচনটাও কিন্তু আওয়ামী লীগ বলছিল এখানে সুপ্রকাশিত হয়েছে। 96 সালে নির্বাচনে এটা তাও মোটামুটি ভালো হয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতা গেছিল, বিএনপি বলছে এখানে স্থূল কাটছে। কাজী স্বাধীনতার পরে যতবার নির্বাচন হয়েছে, কোন নির্বাচনেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু এইটা কিন্তু কখনোই হয় নাই। কাজে এই জন্যে এইবার নির্বাচন কমিশনও এই যে দীর্ঘ প্রায় 7-8 মাস পর্যন্ত আমরা এই যে ওটাকে বলা হয় যে ঐক্যমত্য কমিশনে আমরা আলাপ আলোচনা করে অন্য একটা সামারি পেশ করেছেন। সেখানে আমরা পটভূমিতে লিখেছেন 53 বছরে যারা ক্ষমতায় ছিল, তারা জনগণের প্রত্যাশা, জনগণের আকাঙ্ক্ষা এবং জনগণের অধিকার তারা প্রতিষ্ঠিত করতে পারে নাই। আপনি এখন দেখতে পারেন এই যে ঐক্যমত্য কমিশন যে একটা পুস্তিকা বের করেছে, তার পটভূমির মধ্যে এই কথাটা আছে। ওনারাই স্বীকৃত করেছেন যে স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল তারা একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারে নাই, এবং সুষ্ঠু নির্বাচনে অনেক কথা বলে তারাও কিন্তু আন্দোলন করেছে। তত্ত্বাবধায়ক সরকারের জন্য শেখ হাসিনা আন্দোলন করেছেন, বিএনপিও আন্দোলন করেছেন, আবার কেউ একে প্রত্যাখ্যান করেছেন। কাজে এই যে নানা রঙের দাবি দেওয়া, নানা রঙের আলোচনা, এবং এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিদেশি সংস্থাগুলি এই 2 দলের শীর্ষ নেতাদের সাথে তারা বৈঠক করেছে বারবার, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। আবার গণ আন্দোলন হয়েছে এর বিরুদ্ধে। কাজে আমরা যেটা মনে করি, সঠিক সুস্থ রাজনীতি করার জন্য যেটা লেভেল প্লেইং ফিল্ড, এটা করার জন্য
তো বুঝতে পারছি। মজবুত হ্যাঁ, একজন সেই নেতা সংখ্যাটা দরকার, আজকে যেটা একটা আপনারা প্রশাসন জানিয়েছেন, দরকার। হ্যাঁ, সেইটা উনি করতে কতটা পারবেন ইদানিং কার্যকলাপে দেখা যাচ্ছে। আপনি চিন্তা করেন, আপনি বেগম খালেদা জিয়া, ওনাকে সরকার ভিভিআইপি উনি একটা পজিশন দিলেন, জাতি তাকে মেনে নিছে, কিন্তু তারপরে একটা দলের প্রধানকে আবার ভিভিআইপি মর্যাদা দেওয়া, এটা তো লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে। এটা তো লেভেল প্লেইং এর ফিল্ডের জন্য একটা বিপরীত, একটা দিশারিতা মনে করি আমি। কাজে এই জন্যে এই সরকারের নিরপেক্ষ ভূমিকা পালন না করলে কিন্তু এই নির্বাচনটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য হবে না। আপনি আর স্পষ্ট এই করেছেন নির্বাচন কেন যদি আসলে সুষ্ঠু, আপনারা অবাধ, গ্রহণযোগ্য সংখ্যাটা না হয়, প্রকাশ করছেন, সেগুলো অনেকক্ষণ ধরে স্পষ্ট করলেন, অনেকগুলো পয়েন্ট আমরা পেলাম। আমি একটু জনাব শামসুজ্জামান দুদু আপনার কাছে আসতে চাই। প্রথমত ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ, ইউএন কিংবা ইন্ডিয়া, নানামুখী সংগঠনের কথা বলা হলো যারা আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে, এরকম একটা অভিযোগ তুললেন, এবং একই সঙ্গে লেভেল প্লেইং ফিল্ড না থাকা, ভিভিআইপি প্রোটোকল দেয়া, প্রশাসনের এক পেশে মনোভাব, নানা বিষয়ে অভিযোগ আসলে আশরাফ আলী আকুন করলেন। বিএনপি আসলে পুরো বিষয়টা কিভাবে দেখছে? আশরাফ আলী সাহেবকে আমি ধন্যবাদ দিই যে তিনি তার মতো করে তার কথা, তার দলের কথা এবং তার চিন্তার যে পরিপুষ্টতা তৈরি হয়েছে নির্বাচন সম্বন্ধে, সেটা তিনি ব্যাখ্যা করেছেন। জি, তো বিরোধী দল হিসাবে তাদের কথা থাকতেই পারে, বা অন্যান্য রাজনৈতিক দলও, যারা এখন সবাই বিরোধী দল, তাদেরও নেগেটিভ পজিটিভ বিভিন্ন কথা থাকতে পারে। কিন্তু এই কথার মীমাংসা হচ্ছে সাধারণ ভোটারদের সামনে ভোট প্রয়োগের পরিস্থিতি সৃষ্টি করা এবং সেই ভোটের পরে বা ভোটের মধ্য দিয়ে একটি মীমাংসায় যাওয়া। জি, আমাদের দেশে একটা কথা প্রচার আছে, মাঝে মাঝে আমি আমি এই কথাটা বিভিন্ন জায়গায় বলিও, যে পূজার মাঝে মাঝে চিত হয়ে শোয়ার ইচ্ছা জাগতে পারে, কিন্তু পূজা তো কখনো চিত হয়ে শুতে পারবে না। যাদের ভোটের কোনো ভবিষ্যৎ নাই এই দেশে, কিন্তু রাজনীতি 100-150 বছর ধরে করে, আদর্শিক হতে পারে, সাংগঠনিক ভাবে হতে পারে, কিন্তু ভোটের রাজনীতিতে মানুষের যে মন জয় করতে হয়, তার ভোটটা পেতে হয়, সেটি যখন তারা না পায় হয়তো হতাশ হবে, তো অন্যরা যখন পায় তাদের তারা সমালোচনা করতে পারে। কিন্তু বাস্তব হচ্ছে এই দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু এটা, এখানে মুসলিমের প্রভাব অন্য অনেক দেশের থেকে স্বতন্ত্র, এক ইন্দোনেশিয়া বাদে। কিন্তু এখানে ইসলামিক রিপাবলিকের সময়ও যারা মুসলিম সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে রাজনীতি করতে চেয়েছেন 147-এর আগে পরে ছাড়া, আর পরে তাদের পক্ষে সেটি সম্ভব হয় না। মানুষের কাছে যাওয়া, মানুষের মন জয় করা যাদের পক্ষে সম্ভব হয়েছে, সমর্থন আদায় করা তাদের পক্ষে খুব সহজ হয়েছে, যেটা বিএনপির পক্ষে হয়েছে। বিএনপির বেগম জিয়ার আগে সেই জিয়া রহমানের স্বাধীনতা ঘোষণা, রণাঙ্গনে মুক্তিযুদ্ধ, তার শাসনকালের দুর্নীতিমুক্ত একটি ব্যবস্থা, বেগম খালেদা জিয়ার সুদীর্ঘ রাজনৈতিক জীবনের এরশাদ বিরোধী আন্দোলন, 92-93 সালের নেতৃত্ব দেওয়া, 91 সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা, গত 17 বছরের যে আন্দোলন, সেখানে তিনি মৃত্যুশয্যায় গেছেন কিন্তু আপোষ করেননি, আগেও করেননি, যে কারণে আপোষী নেত্রী, দেশ নেত্রী হিসেবে তিনি খ্যাত। এখন তার বিষয়টিও যদি সামনে আমি এনে বিতর্ক সৃষ্টি করার চিন্তা করি, তো আমি তাদেরকে এইটুকু বলবো যে তার যে জানাজার সর্বশেষ তিনি যখন আমাদের থেকে চলে যাচ্ছেন, সেদিকে দৃষ্টি দিলে বুঝতে পারবে যে দল হিসাবে, নেত্রী হিসাবে কত কিছু ঊর্ধ্বে তিনি চলে গেছেন। সেটি মানুষের ভালোবাসায় শিখতে হয়েছে। শুধু যে বিএনপি তা তো না, সমগ্র দেশবাসীর সমর্থন নিয়েছে, সকল দেশের দলের সমর্থন নিয়েছে। এই জায়গাটায় পৌঁছাতে না পারলে, অর্থাৎ আমি আবার বলি, জনগণের ভোটাধিকারের হৃদয়ে যদি আমি জায়গা না করতে পারি, তাহলে তো আমি ওই জায়গাটায় জয়লাভ করব না, এবং অনেক দলের পক্ষে এটা সম্ভব হয়নি।
মাঝে কিছুদিন আমার কাছে যেটা মনে হয়েছিল যে জামাত ইসলামী ইসলামী দল হিসাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে যে তারাই পরবর্তী সময় ক্ষমতায় আসবে। এটা তারা চেষ্টা করতেই তো পারে, কিন্তু সর্বশেষ ফলাফলে যখন আমরা দেখি একটা দুটো নির্বাচনে জি। খুব বেশি উঠতে হলে তো 15টার বেশি সিটের দখলদার তারা হতে পারে নাই বা প্রাপ্তি তাদের ঘটে নাই। অন্য দল যারা আছে ইসলামী দল হিসাবে কেউ কেউ একেবারে শূন্য, কিন্তু রাজনৈতিক জীবন তো কম না। দেখা যাবে যে সেই পাকিস্তান আমল থেকে তারা রাজনীতি করছেন, 50 বছর ধরে রাজনীতি বুঝতে পারছি করছেন। পুরো বিষয়টা, আপনি খুব হ্যাঁ, চমৎকার কিন্তু করে ব্যাখ্যা একেবারে করলেন। শূন্য হ্যাঁ, অবস্থায় আমি শেষ করি। জি। তারাও যে ভঙ্গিতে ইয়ে করছেন, তা একটা সিট পাওয়ার মধ্য থেকে বিষয়টা ইঙ্গিত করে যে পার্লামেন্ট পলিটিক্সে তারা এসেছেন, তাহলে পরে তারা বুঝতে পারবেন। সেই কারণে আমার কাছে মনে হয় গণতন্ত্রে ফিরে যাওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটিকে আমাদের সবারই শান্ত শিষ্ট ভাবে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে একটা ফয়সালা করা উচিত। চমৎকার, আপনার এটা বক্তব্যটা আমি এ পর্যন্ত নিলাম, এবং এলাহি নওয়াজ খান যদি কিছু জানতে চান। না, আমার একটা প্রশ্ন হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থাতে দল ছোট এবং বড়, এটা বড় কিছু না। একটা ছোট দলেরও কথা বলার অধিকার আছে, এবং গণতন্ত্রের সৌন্দর্যটা এখানেই যে একজন লোক একটা প্ল্যাকার্ড দাঁড়িয়েও প্রতিবাদ করতে পারে এবং সেটাকে রেজিস্টার করা হয়। আমরা যেটা দেখি পশ্চিমা গণতন্ত্র, যেটা আমাদের আদর্শ। সুতরাং কোনো দল ছোট বা ক্ষমতায় যেতে পারবে কি না, এইটা আসলে ইস্যু হিসাবে আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার সঙ্গে কতখানি সামঞ্জস্যপূর্ণ। আমার মনে হয় এই বিষয়টা একটু ভালোভাবে ভাবার দরকার। আপনার বক্তব্য দিয়ে আলাপটা এখানেই শেষ করি, কারণ কয়েকটা বিষয় আমাদের কাছে আছে। আর এলাহি নওয়াজ সাহেবের আমি একটু একমত যুক্ত করি। জি, জি। কেউ যদি রাস্তায় একটা প্ল্যাকার্ড নিয়ে, তাকে অবশ্যই ছোট করে ভাবার কোনো কারণ নাই। 5-7 জনের দল, অবশ্যই ছোট করে ভাবার কোনো কারণ নাই। আমি তো তাদেরকে ছোট করে ভাবছিও না। আমি কখনো কখনো মনে করি কেউ যদি নির্বাচন না করে নির্বাচনকে সমৃদ্ধ করতে পারে তার বুদ্ধি প্রাজ্ঞ ও অনুভূতি দিয়ে, এটা তো ভালো। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটাকে বাধাগ্রস্ত করার যেটা কেউ যদি উদ্যোগী হয় তখন কি হবে, সেটাকে আমি বলতে চাইছি যে বলতে চাই দুদু ভাইয়ের কথাকে কেন্দ্র করে একটু কথা একটা বলতে চাই। জায়গায় দাঁড় করিয়ে আচ্ছা, নির্বাচনটাকে হ্যাঁ, সুস্থ শামসুজ্জামান করা। দুদু স্পষ্ট করেছেন, উনি আসলে বোঝাতে চেয়েছেন যে আসলে কোনো দলই ছোট না, প্রত্যেকটা দলের মত প্রকাশের সম্মান রাখা উচিত তাদের প্রতি, কিন্তু তারা যদি বাধাগ্রস্ত করতে যায় সেক্ষেত্রে হয়তো কিছু বক্তব্য আসতে পারে। আশরাফ আলী, এখন ছোট করে যদি আপনার মতামতটা দেন তাহলে এই পর্বে আলোচনাটা শেষ করব। বলতে চাই জি, দুদু ভাই একজন সিনিয়র নেতা হিসাবে অনেক সময় উনি কটাক্ষমূলক মন্তব্য করেন। ইতিপূর্বে উনি অনেক সমালোচিত হয়েছেন যে বিএনপির পেশাবে বাসে যাবে, এর একটা কথা আপনার নাম জন্য আছে। আবার উনি বললেন পূজা স্থিতই শুইতে চায়, মানে ছোট দলকে উনি হেও করতে চায়। আমি ওনাকে স্মরণ করে দিতে চাই, এদেশে বড় অহমিকা নিয়ে যে সব দল হয়েছিল তারা কিন্তু সব ধ্বংস হয়ে গেছে। আমরা জানি 47-এ মুসলিম লীগ 98% ভোট পাইছিল, আজকের মুসলিম লীগ অস্তিত্ব নাই। এরপর যুক্তফ্রন্ট হয়েছিল, যুক্তফ্রন্টের অস্তিত্ব নাই। তারপরে আওয়ামী লীগ হয়েছিল, আওয়ামী লীগ অস্তিত্ব নাই। তারপরে মনে করেন জাতীয় পার্টির অস্তিত্ব নাই। বিএনপি 5ই আগস্টের পরে বিএনপির নেতা কর্মীদের যে ধরনের আচরণ, এরা মানুষ ওনাদেরকে প্রত্যাখ্যান করেছে। ওরা আগামী ভোটে ওরা বুঝতে পারবেন মুসলিম লীগের মতো অবস্থা হবে তাদের, অথবা আওয়ামী লীগের মতো অবস্থা হবে তাদের। সেখানে তারা যেমন চাঁদাবাজি করেছেন, দখলবাজি করেছেন, মানুষ খুন করেছেন, 5,000 লোককে না 6,000 লোককে তারা বহিষ্কার করেছেন। যাদেরকে উনি বহিষ্কার করেছে অবশ্যই তারা এই দেশে দুষ্ট ছিল দেখে তাদের বহিষ্কার করেছেন। আবার তাদেরকে কোন রকমের শাস্তি প্রয়োগ ছাড়াই তাদেরকে আবার দলে ঢুকে নিয়ে এনেছেন। কাজী আমি পরিষ্কার বলবো, আগামী নির্বাচনে মুসলিম লীগের মতো অবস্থা হওয়ার মতো অবস্থা কিন্তু আপনাদের আছে। বেগম খালেদা জিয়ার জানা যায় সকল দল মত নির্বিশেষে সকল মানুষ ওনাকে সহানুভূতি জানিয়েছিল। আমাদেরও হাজার হাজার লোক, সকল দলের লোক সেখানে অংশগ্রহণ করেছে, আমিও করেছি সেখানে, জানাজা অংশগ্রহণ করেছি। এর অর্থই না একদম একদম। আশরাফ আলী, এখন আপনি আপনার জায়গা থেকে এই শামসুজ্জামান দুদু যে বিষয়টা বলেছেন, আপনার জায়গা থেকে সেটার ব্যাখ্যাটা দিলেন, এবং সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম। এবং হ্যাঁ, আপনি শেষ তো করেছেন, তাই না? শেষ তো করেছেন আশরাফ আলী। এখন যেটা বলছি, আমি ওনাকে অনুরোধ করব, বড় দল হিসাবে দায়িত্বশীল উনি যে কথাটা বলছেন, কুদস্তিত শুইতে চায় মানে কি, পেশাবে ভেসে যাবে অর্থ কি? আচ্ছা এই আচ্ছা ঔদ্ধত্যপূর্ণ কথা, এই কারণে কিন্তু উনি নমিনেশন পায় নাই।
এইসব কারণেই কিন্তু ওনাকে নমিনেশন দেয় না দল। উনি উনি এমন বিতর্কিত বুঝতে কথা পারছি বলেছেন। আশরাফ আলী, এখন হ্যাঁ, আমার হাতে সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম, এবং আশা করি এই যে বিষয়টা যেটা নিয়ে আপনারা আসলে শঙ্কা দেখছেন বলে জানালেন, সেই ব্যাপারটি স্পষ্ট করেছেন, এবং শামসুজ্জামান দুদু তিনি নিজের জায়গা থেকে আসলে এটা বোঝানোর চেষ্টা করেছেন যে ছোট দলগুলোও কথা বলতে পারবে, এবং সেটাই গণতান্ত্রিক সৌন্দর্য, কিন্তু নির্বাচন প্রতিহত করবে এরকম হুমকি দেওয়াটা বোধহয় সমীচীন না, সেই জায়গাটি স্পষ্ট করার চেষ্টা করেছেন। এবং অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। সাথে থাকার জন্য ধন্যবাদ। আরও একবার ৭১ চ্যানেলের রাকিব হাসান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার সঙ্গে আমার অতিথিরা আছেন, এবং এ পর্যায়ে বলে রাখি যে খবরটা আমরা আলাপ করতে চাই সেটা হচ্ছে শরীফ ওসমান হাদিকে হত্যাকাণ্ডের পর যে রকমের তদন্ত চলছিল সেই তদন্তের অগ্রগতি এবং সার্বিক আপডেট নিয়ে আজকে একটা সংবাদ সম্মেলন করেছে ডিবি, এবং সেখানে বলা হচ্ছে সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে। বলা হয় মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং যুবলীগ নেতা তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে, এমনটা জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। যদিও ইনকিলাব মঞ্চ তারা বলছে এই তথ্য পাগলেও বিশ্বাস করবে না, তাদের মন্তব্য এটা। কিন্তু দিন শেষে আসলে যে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে সেই তদন্ত প্রক্রিয়ার পরবর্তী ধাপ, এবং একই সঙ্গে আসামি যিনি পলাতক রয়েছেন তিনি পলাতক থেকেই ভিডিওতে বিভিন্ন রকমের বার্তা দিচ্ছেন, সেটা ফরেনসিক করে দেখা যাচ্ছে যে হ্যাঁ সেই ভিডিওটা সত্য, কিন্তু আসামিকে ধরা যাচ্ছে না। এখানে আসলে কোন দুর্বলতা থাকতে পারে, পুরো বিষয়টা নিয়ে কথা বলতে চাই। শুরু থেকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক এলআই নিওয়াজ খান, এবং এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট শাকিল আহমেদ। এলআই নিওয়াজ খান, আপনি আমাদের সঙ্গেও আছেন। শাকিল আহমেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। এবং ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার বোধহয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষই চায়, কারণ যে প্রক্রিয়ায় তাকে হত্যা করা হয়েছে, যেভাবে একটা সম্ভাবনাকে শেষ করে দেওয়া হলো প্রকাশ্য দিবালোকে, এটা আসলে কখনোই কাম্য নয়, এবং এরকম বাংলাদেশ কখনোই কেউ প্রত্যাশা করে না। যে কারণে আসলে দেশব্যাপী সেই দাবিটা উঠেছিল খুব দ্রুত বিচার কাজ শেষ হবে, অপরাধী শাস্তি পাবে, সর্বোচ্চ শাস্তি। এখন পর্যন্ত যেভাবে এগোচ্ছে পুরো প্রক্রিয়া, আপনার পর্যবেক্ষণটা একটু জানাবেন। বলে রাখি, আমরা আসলে ফয়সাল করিমকে ভিডিও বার্তায় দেখতে পাচ্ছি, কিন্তু তাকে ধরা যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। ধন্যবাদ। ওসমান হাদির যে আজকে খুন হয়েছে, বাংলাদেশের বর্তমান বাংলাদেশের ইতিহাসে এটি খুবই একটি জঘন্য এবং ন্যাক্কারজনক ঘটনা। আমাদের যদি এটাকে আইনের ভাষায় আমরা বলি যে বাংলাদেশে যখন নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হলো, ঠিক তার পরের দিনই শহীদ ওসমান হাদি তাকে গুলি করা হলো প্রকাশ্য দিবালোকে, এবং জি। একদম দুপুরবেলা শুক্রবারের দিন। দেখলাম যে গুলি করার ঠিক পরপরই আসামিরা পালিয়ে গেল, দেশ থেকে পালিয়ে গেল। অর্থাৎ একটা আসামি গুলি করলো রাজধানীর একদম মেন পয়েন্টের মধ্যে, গুলি করে সে রাজধানী থেকে অনেক দূরে গিয়ে বলা হচ্ছে বাংলাদেশ থেকে সে ইন্ডিয়া পালিয়ে গেল। জি। অথচ কোনো একজন আমাদের বাংলাদেশের যতগুলো ধরেন গোয়েন্দা সংস্থা আছে, একদম যদি আমি বলি হাইয়েস্ট লেভেল থেকে ডিজিএফআই, এনএসআই, এসবি সহ অন্যান্য যারা আছে, প্রত্যেকে ফেল করলো। অর্থাৎ কারো কাছে কোনো তথ্য নেই যে এরকম একটা অপরাধ ঘটানো হলো, সঙ্গে সঙ্গে তারপরে এত ঘন্টা চলে গেল, ৮, ১০, ১২ ঘন্টার মধ্যেও তাকে অ্যারেস্ট করতে পারলো না, সে দেশ থেকে পালিয়ে গেল। অর্থাৎ প্রথমেই এই রাষ্ট্রের সকল গোয়েন্দা সংস্থা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, রাষ্ট্রের প্রথম দিকে রাষ্ট্রের খুবই আমি নেগলিজেন্স দেখেছি। অর্থাৎ এই রাষ্ট্র যে গুরুত্ব দিয়ে এটাকে দেখবে দেখেনি। অর্থাৎ তাকে যখন গুলি করা হলো, তারপর যখন গুলির পরে যখন সব দল মত নির্বিশেষে মানুষ যখন সেখানে আবেগে আবেগে ওখানে গেল, আমরা গেলাম, এটা বিচার চাইলাম, তারপর রাষ্ট্র করলো কি পরের দিন তারা বললো সকল বর্ডার আমরা আটকিয়ে দিচ্ছি। অর্থাৎ ২৪ ঘন্টার পর বেশি সময় পরে বর্ডার আটকানো হলো। কিন্তু যদি আপনি সঙ্গে সঙ্গে আটকাতেন বা ঢাকার প্রবেশ মুখ বা বাহির মুখগুলো আটকাতেন, তাহলে কিন্তু আপনি প্রথম দিনই অ্যারেস্ট করতে পারতেন। অর্থাৎ রাষ্ট্র এখানে নেগলিজেন্স করেছে, কিংবা আমাদের রাষ্ট্রে তো মানুষের দাম সবচেয়ে কম। ঠিকই আমরা এখানেও দেখেছি যে একজন মানুষ যিনি এই জুলাই আন্দোলনে একজন অকুতোভয় সৈনিক ছিলেন, যিনি জুলাই আন্দোলনের পরে জুলাইকে ধারণ করে একটি ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করার জন্য কাজ করছিলেন, এবং যিনি বাংলাদেশের পলিটিক্সে যে ডিফারেন্ট সিনারিও আনার চেষ্টা করছিলেন, সেই ব্যক্তিকে, সেই মানুষকে এভাবে গুলি করে মারা হলো। কিন্তু রাষ্ট্র এখানে একদম নির্বিকার হয়ে চেয়ে আছে। অ্যাডভোকেট শাকিল, এখানে দুটো বিষয় যদি আপনার নজরে আনি। প্রথমত, আমরা জানতে পাচ্ছি যে ৫ জন
একদম কিলিং মিশনে থাকা বলুন বা খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকা আসামিরা বলুন, তার ভিতরে ফয়সালের বোন জেসমিন, আলমগীর, ফিলিপ সহ 5 জন পলাতক রয়েছে। এর মধ্যে মূল অভিযুক্ত ফয়সালের ভিডিও এবং সবশেষ অবস্থানের বিষয়ে জানতে চাইলে ডিবির পক্ষ থেকে বলা হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফয়সালের ভিডিও ফরেনসিক করা হয়েছে, ভিডিওটি সঠিক, কিন্তু তার বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মানে এটা আসলে তদন্তের অগ্রগতি বলা যায় নাকি দুর্বলতা? দেখুন, এটাকে আমি যদি সহজ কথায় বলি, জাস্ট দায়সারা তদন্ত। আমরা দেখতে পাচ্ছি টোটাল মোট মানে 17 জনকে আসামি করা হয়েছে। সেখান থেকে প্রায় 11 জনকে গ্রেফতার করা হয়েছে, 6 জনকে গ্রেফতার হয়নি। এর মধ্যে ফয়সাল আছে, আলমগীর, তাইজুল, ফিলিপ, জেসমিন এবং মুক্তি। এই যে 6 জন, তারা কিন্তু মূল হোতা বলে ডিবি বা আমাদের রাষ্ট্র বলছে। কিন্তু মূল আসামিদের কাউকে আপনি অ্যারেস্ট করতে পারেন নাই। আপনি কাকে অ্যারেস্ট করলেন? আপনি অ্যারেস্ট করলেন একজন মোটরসাইকেলের যিনি মালিক ছিলেন, তাও এটা ভুল মোটরসাইকেলকে আপনি অ্যারেস্ট করলেন। তারপর তাকে রিমান্ডে নেওয়া হলো। তারপরে আবার মিডিয়াতে আমরা দেখলাম যে সংখ্যার ভুলের কারণে একজন ভুল ব্যক্তিকে অ্যারেস্ট করে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা হয়তো জনগণের প্রেসারে কিংবা মিডিয়ার প্রেসারে পড়ে আপনি ভুল মানুষকে অ্যারেস্ট করে আগের মতোই সিস্টেম করলেন, যে ধামাচাপা দেওয়ার জন্য ভুল ভালকে অ্যারেস্ট করে দেখাচ্ছেন যে আমি এটার কাজ করছি, আমি এটার কাজ এগিয়ে যাচ্ছি। কিন্তু আপনি মূল আসামিদেরকে কিংবা এটার সঙ্গে যারা ক্লিন মিশনে অংশগ্রহণ করেছে, যারা এটা প্ল্যানিং করেছে, যারা এখানে একদম ডিরেক্টলি কানেক্টেড ছিল প্ল্যানিং এ কিংবা এখানে এই কাজটাকে অ্যাকশনে, আপনি কাউকে অ্যারেস্ট করতে পারলেন না। তাহলে এটাকে কোনোভাবে আমি অগ্রগতি কিংবা এটাকে কোনোভাবেই আমি রাষ্ট্রীয় নিরাপত্তাটাকে নিশ্চিত বলতে পারছি না। আর কি বিষয় দেখেন, আজকে আপনি যেই এই যে চার্জশিটটা আপনারা বলছেন, ওরা বলছেন যে রেডি করেছেন, দাখিল করেছেন, এই চার্জশিটটা অনেকাংশেই আইনিভাবে দুর্বল হবে। কারণ এখানে যে মূল আসামিরা কাউকে কেউ অ্যারেস্ট হয়নি। মূল আসামিদের বিষয়ে কোনরূপ আমি চার্জশিটের প্রসঙ্গে একটু পরে আসবো। একটা বিষয় একটু বলবেন, মানে এটা সাধারণ মানুষ আসলে জানতে চাও, কারণ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে আসলে ফেসবুক খুব সরব এবং অনেকেই সেদিকে খুব শক্ত করে নজর রাখছেন। অনেকে এটা জানতে চাইছিলেন যে আসলে আমাদের অপরাধী যারা, তাদেরকে ধরতে না পারাটা আমাদের কি দুর্বলতা নাকি গাফেলতি, এবং যদি এমন হয় যে প্রযুক্তিগত দুর্বলতা আমাদের আছে, তাহলে গ্লোবাল অ্যালায়েন্সের মাধ্যমে সেই সক্ষমতাকে বাড়ানো যায় কিনা? মানে আপনার অভিজ্ঞতা কি? আমি আপনার এই দুটি ওয়ার্ডকে একসাথে নিতে চাই। এটি আমাদের দুর্বলতা, এটি আমাদের গাফলতি, দুটোকে আমি এখানে একসাথে যুক্ত করতে চাই। আমি প্রথমে বলেছি যে শরীফ ওসমান হাদিকে গুলি করার পরে একটা আসামি বাংলাদেশ থেকে পালিয়ে বিদেশ চলে গেল, কিন্তু আমার দেশের কোনো গোয়েন্দা সংস্থা জানেই না। এবং তারা, আপনি দেখবেন, তারা ক্ষণে ক্ষণে বিভিন্ন মিডিয়াকে আমাদের সাথে যারা কানেক্টেড, শহীদ ওসমান হাদি পরিবার, ইনকলাব মঞ্চ সহ আমাদের যারা ছিল, তাদের কাছে তথ্য চাচ্ছে কখন গুলি করা হয়েছে, কিভাবে গুলি করা হয়েছে, কোথা থেকে গুলি করা হয়েছে। আপনি দেখেন বেশ কিছু প্রাইভেট সেক্টরের কিছু লোকজন কিন্তু সেইগুলোকে বিভিন্ন প্রমাণ দিয়েছে যে কোথা থেকে কিভাবে পালিয়ে গেল, তারপরে কিভাবে কোন কোন আপনার ওই যে সিসি ক্যামেরা ফুটেজ থেকে কানেক্ট করার চেষ্টা করা হচ্ছিল যে কোন জায়গায় কিভাবে গিয়েছে। কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে এরকম কোনো অগ্রগতি কিন্তু আমরা প্রথম দিকে দেখিনি। অর্থাৎ রাষ্ট্র গাফলতি করেছে। দ্বিতীয়টি হচ্ছে গাফলতি করার কারণে তাদের দুর্বলতা প্রকাশ পেয়েছে। অর্থাৎ এটি যেহেতু অ্যাডভোকেট শাকিল, আপনাকে যদি একটু থামায়, আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা কি এই তদন্ত রিপোর্ট বা চার্জশিট যেটা বলছেন, এটাকে কি প্রত্যাখ্যান করছেন কিনা? ফার্স্ট। সেকেন্ড হলো যে আপনারা যদি প্রত্যাখ্যান করেন তাহলে পুনঃতদন্তের দাবি করবেন কিনা? কারণ এখানে অনেক সেন্সিটিভ মামলায় অনেক সময় পুনঃতদন্ত হয়েছে, পরে দেখা গেল যে সত্য বেরিয়েছে। এবং একই সঙ্গে বিচার বিভাগীয় তদন্তের ব্যাপারটাও বিবেচনায় আনার কোনো বিষয় আছে কিনা? একদম। আমরা প্রথমেই এটাকে প্রত্যাখ্যান করতে পারছি না বা কিছু বলছি না, কারণ এখন পর্যন্ত তদন্ত রিপোর্টটা আমরা পড়তে পারিনি কিংবা আমরা এখন দেখিনি। আপনি জানেন যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজনকে স্পেশালি এই মামলার জন্য নিয়োগ করা হয়েছে, অ্যাডভোকেট সমাধি স্যারকে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি এইটার অ্যাডভাইজার হিসেবে কাজ করবেন, পুরো মামলাটা দেখভাল করবেন। আমরা আশা করছি আগামী কালকেই হয়তো আমরা দেখতে পারবো রিপোর্টটা, পুরো রিপোর্টটা, সেখানে কি কি দিয়েছে, কি কি এসেছে, তারপরে কি কি ফরেন্সিক কিংবা এভিডেন্সিয়াল ডকুমেন্ট কালেক্ট করা হয়েছে এবং কিসের ভিত্তিতে তাদেরকে আসামি করা হয়েছে, ডিটেইলসটা আশা করি জানতে পারবো। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মামলাতে অবশ্যই অধিকতর তদন্ত হওয়ার দাবি রাখে, কারণ এই মামলাটি আমাদের জন্য অ্যাসিড টেস্ট, এবং এই মামলাটি শুধু আমাদের জন্যই না, বরং পুরো বাংলাদেশের মানুষ চেয়ে আছে কিভাবে শহীদ ওসমান হাদির মামলার বিচারটা সম্পন্ন হয় এবং
কত দ্রুত সময়ের মধ্যে এই আমি আসামিদের আবারও এটা নিয়ে register কথা করে- বলবো, তার আগে এলাইন ইসকন আপনার কাছে আমার একটা বিষয় জানতে চাওয়ার আছে। ধরুন অ্যাডভোকেট শাকিল খুব চমৎকার করে বলেছেন যে শরীফ ওসমান হাদির বিচার হওয়াটা জরুরি। এটা একটা অ্যাসিড টেস্ট এই অর্থে যে একটা নির্বাচন আসছে, নির্বাচন পরিচালনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে কতটা নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি। সেখানে দিবালোকে এরকম একটা ঘটনা ঘটে যাওয়া কি বার্তা দিচ্ছে আসলে? উসমান হাদির বিষয়টা এরকম একটা আবেগের বিষয় যে আমি দেখেছি যে মধ্যবিত্ত পরিবারগুলি প্রত্যেকে মনে করছে তার একজন সদস্য হারিয়েছে, একদম এবং প্রত্যেকের মধ্যে মানে এরকম মানে খুব অল্প দিনের মধ্যে একটা ছেলে মানুষের এত হৃদয়ের কাছাকাছি চলে গেছে। এখানে একটা বিষয় কিন্তু মানুষ সবচেয়ে গভীরভাবে দেখার চেষ্টা করেছে, তার অবস্থানটা, যে তার যে সম্প্রসারণবাদী যে বিরোধী যে অবস্থানটা, এইটাই মূলত মনে করে মানুষেরা তার হত্যার পেছনে মূল কারণ। সুতরাং আজকে যারা তদন্তের ব্যাপারে খুব লোকাল ঘটনা নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, সেটা লোকেরা আসলে বিশ্বাস করার জায়গাটা খুবই কম, কারণ লোকালাইজ ঘটনা এটা না। কারণ আমরা জানেন যে এর আগে একটা হত্যাকাণ্ড হয়েছে এই বুয়েটে, আবরার হত্যাকাণ্ড, সেটা একটা স্ট্যাটাস। সেই স্ট্যাটাসটা কি স্ট্যাটাস ছিল? সে ভারতের বিরুদ্ধে একটা স্ট্যাটাস, আধিপত্যের স্ট্যাটাস দিচ্ছে, তার ফলস্তে হত্যাকাণ্ড। এবং হাদির ব্যাপারটা কিন্তু লোকেরা এভাবেই গ্রহণ করেছে। সুতরাং এটা আসলেই একটা লোকাল ঘটনা দিয়ে এটাকে করা, এটা মেনে নেওয়াটা অনেকের পক্ষে কঠিন। তা যে দাবিটা হতে পারে সেটা হলো যে আসলে এটার একটা তদন্ত এমনভাবে হওয়া দরকার যে মানুষের, কারণ গুজামিলের কোনো সুযোগ অন্তত হাদির হত্যার ক্ষেত্রে কোনো স্কোপ নাই। যদি কেউ এরা করতে চায়, এই সরকার হোক কিংবা পুলিশের লোকেরা যদি করতে চায়, জনগণ এটা মেনে নেবে না। সবার দাবি হচ্ছে যে হাদি হত্যার সত্যিকার তদন্ত হোক এবং কালপিট যারা তারা চিহ্নিত হোক এবং বিচার হোক। এই বিষয়টা কিন্তু সরকারকে এনশিওর করতে হবে। এবং যেটা বলা হচ্ছে যে এই যে সামনে নির্বাচনের আগেই তাদেরকে এনশিওর করতে হবে। একদম। আমি এখানে অ্যাডভোকেট শাকিল আহমেদ কতগুলো বিষয় একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাই। প্রথমত, ওসমান হাদি যে থিঙ্কিং ক্যানভাসটা, চিন্তার যে জগৎটা, সেটা অনেক বড় ছিল এবং আপনি শুনলেন খুব চমৎকার করে এলাইন খান বললেন যে আধিপত্যবাদ বিরোধী যে অবস্থান, সেই অবস্থানটা তার হত্যাকাণ্ডের একটা মোটিভ হতে পারে, এরকম একটা ধারণা অনেকে করছেন। কিন্তু আমরা যেই চার্জশিটটা পাচ্ছি সেখানে কি এরকম কোনো ধারণার প্রতিফলন আছে নাকি পুরোটা লোকাল কোনো কারণ দেখানো হচ্ছে? এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন যে ওসমান হাদির বক্তব্যের ফুটেজগুলো গায়েব হয়ে যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, স্ক্রল করলে আগে যতটা দেখা যেত এখন সেগুলো পাওয়া যাচ্ছে না। কোনো যোগসূত্র আপনি খুঁজে পাচ্ছেন কিনা? প্রথমত হচ্ছে যে চার্জশিটটা এখনো কিন্তু ডিবি অফিস থেকে দেওয়া হয়নি ওপেন সবাইকে, আচ্ছা যার ফলে চার্জশিটের ভিতরে কি কি লেখা আছে সেটা এখন পর্যন্ত আমি কিংবা আমরা জানতে পারিনি। আচ্ছা আশা করছি কালকে আমরা দেখতে পারবো কোর্ট থেকে নিয়ে। তো তখন আমরা এটার আরো বিস্তারিত বলতে পারবো কি কি লেখা আছে, এটার কোনো ইন্টেনশন বা মোটিভ নিয়ে কিছু লেখা আছে কিনা, এটার ব্যাকগ্রাউন্ড কিছু আছে কিনা। তো এটা আজকে বলতে পারছি না চার্জশিটের বিষয়টা নিয়ে। আচ্ছা আর দ্বিতীয়টি হচ্ছে যে ওসমান হাদি আপনি যেটা বললেন যে আমরা খুবই খেয়াল করলাম যে ওসমান হাদি ছবি যেগুলো বিভিন্ন ফেসবুক পেজে আপনি দেখবেন যে আমাদের চিফ অ্যাডভাইজারের পেজেও কিন্তু প্রোফাইল পিকচারটা কিন্তু ব্লার হয়ে গিয়েছে ওসমান হাদির ছবি ছিল বলে। একদম অর্থাৎ এবার আমাদের আসিফ মাহমুদের ফেসবুক পেজটা ভেরিফাইড ফেসবুক পেজ, এটা কিন্তু রিপোর্ট করে তারা গাইড করে দিয়েছে। এরকম অনেকগুলো ঘটনা দেখেছি, এটার পিছনে অবশ্যই আমাদের আধিপত্যবাদ যারা আছে তারা কাজ করছে। এবং শুধু ওসমান হাদিকে নয়, বরং আমরা যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি তারা সবাই মনে হয় এভাবেই সবাইকে বিভিন্ন ভাবে ফেলে দেওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা মনে করি যে এই বিষয়গুলো নিয়ে সরকারের আরেকটু স্ট্রিক্ট এবং আরেকটু ভোকাল হওয়া দরকার। সরকার প্রথমে যেরকম ভোকাল ছিল, তারপরে কিন্তু এই ভোকালটা সরকার এখন নেই। এই বিষয় নিয়ে সরকারকে আরো বেশি কার্যকরী ভূমিকা পালন করাটা প্রয়োজন বলে আমি মনে করি। আপনার এই প্রত্যাশা নিয়েই এই পর্যায়ে আলাপটা শেষ করি। এবং যেহেতু চার্জশিট এখনও আপনারা দেখেননি, ওটা হাতে পাওয়ার পর আপনারা যখন পড়বেন তখন আশা করি আরও একবার আলাপ করার সুযোগ হবে এবং সেখানে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আপনার পরামর্শ এবং পর্যবেক্ষণ দুটোই জানতে পারবো। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। অ্যাডভোকেট শাকিল আহমেদ, সহকারী অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ। সকালবেলা যে পত্রিকা আপনারা হাতে পাবেন তার কয়েকটি শিরোনাম এ পর্যায়ে একটু জানিয়ে দিতে চাই। দৈনিক আমাদের সময় সামনে আছে, প্রার্থীদের কাঠগড়ায় ইসির মাঠ প্রশাসন। একটু আগে আমরা এটা নিয়ে আলাপ করেছি। এখানে আসলে এনসিপি, জামাত ইসলামী, নির্বাচনের বিশ্লেষক যারা আছেন সবারই মন্তব্য নিয়ে আসলে প্রতিবেদনটা তৈরি করা।
বণিক বার্তা, সালমান এফ রহমানের পতন হয়েছে, তবে বেক্সিমকো ফার্মা ভালোভাবে টিকে আছে, একটা বিশেষ প্রতিবেদন তারা তৈরি করেছে। খবরের কাগজ, ওসমান হাদির ইস্যুতে ডিবির ব্রিফিংটা নিয়ে প্রতিবেদন তৈরি, নির্দেশদাতা যুবলীগের বাপ্পি, প্রতিহিংসার বলি হাদি। এছাড়াও তারেক রহমানের বগুড়া সফরের খবর তো আছে। দৈনিক ইনকিলাব মুস্তাফিজের খবর তার শিরোনামে রেখেছে, একই সঙ্গে তীব্র শীতে বিপর্যস্ত কৃষি নিয়ে আলাদা প্রতিবেদন। ডেইলি টাইমসে আমরা এখানেও মুস্তাফিজকে নিয়ে একটা প্রতিবেদন দেখতে পাচ্ছি। মোটামুটিভাবে আমরা দেখে নিলাম শিরোনামগুলো, যেগুলো সকালবেলা আপনারা পত্রিকা হাতে পেলে দেখবেন। এই ফাঁকে বলে রাখি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যোগসু নির্বাচনের আজকে প্রথমবারের মতন হলো, এবং সেখানে ভোট গণনা টেকনিক্যাল কারণে সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যেটা ঘটেছিল রাত 9:20 6 জানুয়ারি মঙ্গলবার, যেই দিনটা আমরা ফেলে এলাম, রাত 9:20 ভোট গণনা স্থগিত করেন নির্বাচন কমিশনার ডক্টর আনিসুর রহমান, এবং তিনি তখন বলেছিলেন ভোট গণনার জন্য দুটো কোম্পানি থেকে মোট 6টা মেশিন আনা হয়েছিল, কিন্তু কিছুক্ষণ যাবৎ টেকনিক্যাল সমস্যার কারণে ভোট গণনা স্থগিত করতে হয়েছে। তবে রাত 12:40 তথ্য হচ্ছে যে যোগসু নির্বাচনের ভোট গণনা পুনরায় শুরু। নৃবিজ্ঞান বিভাগের ভোট প্রথমে হাতে গণনা হবে, তারপর মেশিনে গণনা হবে। হাতে এবং মেশিনে গণনার যদি মিল থাকে তাহলে পরবর্তীতে বাকিগুলো মেশিনে গণনা করা হবে। এই যখন বাস্তবতা, তখন আমরা একটু আলাপ করতে চাই। আমরা পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মেজবাউল আজম সওদাগর। মেজবাউল আজম সওদাগর, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা ইতিহাস হতে যাচ্ছে, প্রথমবারের মতো একটা ছাত্র সংসদ নির্বাচন। ছাত্ররা আসলে নেতৃত্বের যে মঞ্চ, সে মঞ্চটা এখন তারা পাবে, এবং বোধ করি এখান থেকে হয়তো বিশ্বমানের নেতা আমরা পাবো। কিন্তু মুশকিল হচ্ছে আজকে যে ঘটনাটা ঘটলো, টেকনিক্যাল ফল্ট, সাময়িক সময়ের জন্য গণনা বিরতি। এখন আসলে কি দেখছেন পরিস্থিতি? নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে এটা কোনো কথা উঠবে কিনা পরবর্তীতে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সারাদিন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে, চমৎকার পরিবেশে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, এবং সবার সম্মিলিত পরিশ্রমের ফলে এটা মূলত আসলে হয়েছে, সবার আন্তরিকতার ফলে। এটা একটা প্রথম ছাত্র সংসদ নির্বাচন এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে। এই জন্য সবার এখানে একটা অন্য ধরনের একটা অনুভূতি, একটা আনন্দ আমেজ কাজ করছিল। সব মিলে নির্বাচনটা খুব চমৎকার পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা ভোট গণনাটা যখন করতে গেলাম, তখন আপনি জানেন এটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে নির্বাচন কমিশন সবাইকে কমিটমেন্ট দিয়েছিল, প্রার্থীদের সাথেও কথা হয়েছিল যে দুটো কোম্পানি থেকে দুটো মেশিনে ওএমআর ইয়েগুলো শীটগুলো থেকে ভোট গণনা করা হবে। কিন্তু যখন আমরা কাজটা শুরু করলাম, শুরু করার সাথে সাথে এখানে একটা মেশিনে একটা ত্রুটি দেখা দিল। সে মেশিনটাতে ওএমআর গুলো ঠিক রিড করতে পারতেছে না। তো এটা না হওয়ার ফলে আরেকটা মেশিনের সাথে তার একটা ডিফারেন্স দেখা দিল আর কি। তো স্বাভাবিকভাবে এটা বড় ধরনের একটা ত্রুটি, সেটা একটা ওএমআরও যদি হয় সেটাও একটা বড় ধরনের ত্রুটি। তো সেই বিষয়টাকে সিরিয়াসলি নিয়ে দীর্ঘ সময় ধরে সেই ত্রুটিটা সারানোর জন্য কম্পিউটার ইঞ্জিনিয়াররা, আমাদের বিভাগের যে আইটি ডিপার্টমেন্ট সেখানকার সবাই জড়িত ছিল এই কাজটাতে, সবাই সম্মিলিত চেষ্টা করে সেই ত্রুটিটা আসলে সারানো গেল না। এজন্য অনেকক্ষণ সবাই অপেক্ষা করলাম আমরা। তো তারপরে যখন সারানো গেল না, তখন তো হঠাৎ করে আর একটা মেশিন বাদ দিয়ে অনলি একটা মেশিন শুধু একটা দিয়ে তো ভোট গণনাটা করা সম্ভব নয়, যেহেতু সবার কাছে একটা কমিটমেন্ট দেয়া আছে, বাইরে এটা নিয়ে কথা হতে পারে। এই জন্য এটা অধিকতর স্বচ্ছতা এনশিওর করার জন্য তখন নির্বাচন কমিশন আমাদের প্রার্থী যারা আছে, প্রার্থীদের যারা ভিপি এবং জিএস এবং আরো অন্য কয়েকজন যারা স্টেক হোল্ডার আছে, তাদের সবার সাথে একটা উপাচার্যের কনফারেন্স কক্ষে একটি মিটিং অনুষ্ঠিত হয়। সেই মিটিং এ একটা সিদ্ধান্ত পাওয়া গেল, সেটা হচ্ছে যে যেহেতু একটা মেশিন কাজ করছে না ভালো, তো আরেকটা মেশিনে গণনা করা হবে। তবে প্রথমে এটা স্যাম্পল একটা নেওয়া হবে, মানে এমন একটা কেন্দ্রকে যেটার একটু সংখ্যাটা কম, অ্যানথ্রোপোলজি বিভাগকে প্রাথমিকভাবে নেওয়া হয়েছে, এবং সেটার এখন ম্যানুয়ালি গণনার কাজটা এখন চলছে। সেটা ম্যানুয়ালি গণনা করার পর এটা আবার ওই যেই মেশিনটা ভালো কাজ করছে ওই মেশিনটাতে দেয়া হবে। দেওয়ার পরে দুইটার মধ্যে ম্যাচিংটা যদি 100% মিলে যায়, তখন দ্রুত বাকি সবগুলো ব্যালট ওই মেশিনটা দিয়েই কাউন্ট করা হবে। আপাতত এইটুকুই সিদ্ধান্ত, এবং এটার জন্যই নির্বাচন কমিশন এখন কাজ করছে, এবং মূলত উদ্দেশ্যটা হচ্ছে এটা 100%। এটা অবশ্যই প্রশংসনীয় ব্যাপার, কারণ আপনারা একটা স্বচ্ছ নির্বাচন করতে চান। একটা বিষয় ঠিক যে
এই যে দুইটা মেশিনের আইডিয়াটা দুইটা কোম্পানির, জি। এটা কিন্তু আইডিয়াটা মনে হয় যে ভালোই ছিল। হ্যাঁ, কারণ এই প্রযুক্তির এটা নিয়ে এত বিতর্ক আছে এবং এর বিশ্বাসযোগ্যতা নিয়ে এত প্রশ্ন আছে, সেখানে আইডিয়াটা কিন্তু আমার মনে হয় যে খুবই ভালো ছিল। এখানে কিন্তু হ্যাঁ। এইখানে যে বিশ্বাস করা যায় না, হ্যাঁ, এটা কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল যে মেশিন যে খুবই সারা পৃথিবীতে সব জায়গায় এটা এখন একটা বিতর্কিত ইয়েতে পরিণত হয়েছে। কিন্তু পরে যেটা হয়েছে আমার মনে হয় এটাও একটা ভালো পদ্ধতি, যেটা অবশ্য অনেক জায়গায় এখন অনুসরণ করা হয়ে থাকে যে একদম। যদি দুটা ঠিক হয় তারপরে দেখা যাক মেশিন কি বলে। খুব সম্ভবত এখানে রাকসু জাকসু যে সমস্ত নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়ে গেছে, সেই অভিজ্ঞতা নিশ্চয় আপনারা কাজে লাগিয়েছেন, যে কারণে আসলে এইরকম ডিসিশন নেওয়ার সুবিধা হয়েছে। দুটো বিষয় সেক্ষেত্রে একটু বলবেন। প্রথমত, যেহেতু ম্যানুয়ালি এবং সেটা মেশিনের সঙ্গে কাউন্টিংটাকে মেলানো হবে, কেমন সময় লাগতে পারে কোনো ধারণা করার সময়টা আসলে হয়েছে কিনা এখন একটু জানাবেন। পাশাপাশি একটু বলবেন, মানে নির্বাচন হয়েছে উৎসব মুখর, আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয়, কিন্তু ফলে যখন দেয়া হয় তখন নানামুখী কারণ খোঁজার চেষ্টা করা হয়। আপনারা আসলে কারণ খোঁজার পথগুলো কতটা স্বচ্ছ রাখতে পারলেন? জি, আসলে আমরা সেটি আমরা নিশ্চিত করার জন্য কাজ করছি যে এটা এটা নিয়ে যেন জনমনে, এটা যেহেতু একটা জাতীয় ব্যাপারে পরিণত হয়ে গিয়েছে, জি। জনমনে কোনো যেন সন্দেহের সৃষ্টি না হয়, সেজন্যই কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, নির্বাচন কমিশন, আমরা সবাই সেজন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে কোনো ধরনের সন্দেহের সৃষ্টি যেন না হয়। জি। সেটাই নিশ্চিত করার জন্য কিন্তু আসলে কাজটা করা হচ্ছে। আর সময়ের কথাটা আপনি যেটি বললেন, আমি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে যতটুকু জানলাম যে যদি এটাকে মেশিনে কাউন্ট করা হয়, তাহলে মেশিনে প্রত্যেকটা কেন্দ্রে 20 মিনিটের বেশি লাগার কথা না, কারণ মেশিনটা খুব দ্রুত কাজ করে আর কি, মানে 1 মিনিটে অনেকগুলো ওএমআর কে সে রিড করতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা। তো তারা প্রাথমিকভাবে আমাকে প্রাথমিক আলাপে আমি জেনেছি তাদের কাছে যে একটা কেন্দ্রের জন্য 20 মিনিট সময় লাগতে পারে। সেক্ষেত্রে আমাদের টোটাল কেন্দ্র সংখ্যা হচ্ছে 39টি কেন্দ্রে যতটুকু সময় লাগবে আর কি, বুঝতে এটুকুই। পেরেছি। কিন্তু এই 300টা এখন যে অ্যানথ্রোপোলজি বিভাগের যে 300টাকে গণনা করা হচ্ছে এখন ম্যানুয়ালি, এই ম্যানুয়ালি গণনাটাতে কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। আপনি জানেন যে ব্যালটটা কিন্তু তৈরি হয়েছে মেশিনে গণনা করার জন্য। এখানে ছোট ছোট ক্রস চিহ্ন দিয়ে 21টা ভোট 3টা ব্যালটে কিন্তু বিভক্ত আর কি। হ্যাঁ, একদম। তো সেই ছোট ছোট ক্রস চিহ্নগুলো একটা একটা করে গণনা করা 21টা ভোট, এবং এটা কিন্তু একটু সময় সাপেক্ষ, এটাতে সময় একটু সাপেক্ষ সময় ব্যাপার, লাগবে। একটু চ্যালেঞ্জিংও ব্যাপার, কিন্তু স্বচ্ছতাটা সবচাইতে গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ আপনাকে। সবশেষ এলাই নওয়াজ খান, আপনার একটা মন্তব্য নিয়ে শেষ করতে চাই, কারণ আমরা দেখতে পাচ্ছি যেই ছাত্র সংসদ নির্বাচনগুলো একেবারে ভুলতে বসেছিলাম আমরা, সেটা এখন ধারাবাহিকভাবে শুরু হলো। কতটুকু সুবাতাস আপনি পাচ্ছেন? আমি মনে করি যে এটা অত্যন্ত ভালো উদ্যোগ, এবং বহু বছর ধরে না হওয়াতে আমরা অতীতে দেখেছি যে এই সব ছাত্র সংসদ থেকে জাতীয় নেতাগুলি এসছে। হ্যাঁ, হ্যাঁ। দীর্ঘদিন এই সব ছাত্র সংসদ নির্বাচন না হওয়াতে জাতীয় ক্ষেত্রে নেতৃত্বের কিন্তু অভাব আমরা প্রচণ্ডভাবে অনুভব করছি। একদম। এটা হলো একটা দিক। আর একটা হলো যে গণতন্ত্রের জন্য আমাদের সন্তানেরা যে জীবন দিল, তাদের প্রতিও এই 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 গণতান্ত্রিক প্রক্রিয়াটা শ্রদ্ধা প্রদর্শন করা হচ্ছে, এবং এটা অ্যাপ্রিসিয়েট করার মতন। আর যেটা আমাদের জাতীয় ক্ষেত্রে রাজনৈতিক দলগুলিকেও ঠিক এভাবেই ভাবা উচিত। বড় দল, ছোট দল, কোনো দলেই কোনো ভেদাভেদ নেই, এবং আগামী নির্বাচন প্রমাণ করে দেবে যে আসলে কে বিজয়ী, কার জনপ্রিয়তা আছে। তা সবচেয়ে বড় চ্যালেঞ্জে এই সরকারকে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়া। আমরা আশা করি সরকার সেটা যথাযথভাবে করতে সক্ষম হবেন, কারণ এই সরকারের আর কোনো বড় কাজ নাই এখন, একটাই কাজ। এবং 15 বছর পর যদি একটা এটা যদি ঐতিহাসিক নির্বাচন না হয়, অনেক বড় আক্ষেপের এটা আক্ষেপ থেকে যাবে আমাদের। থেকে যাবে। অনেক এবং ধন্যবাদ। হ্যাঁ, অনেক থেকে যাবে। ধন্যবাদ। আমি আলাপটা করতাম, তারপরেও যেহেতু একেবারে আজকে সময় শেষ, সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আমরা এটা নিয়ে কথা বলবো। ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন সব জায়গায় আসলে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, সেই প্রত্যাশা নিয়েই 71 জানুয়ারিটা শেষ করছি। দর্শক, আগামীকাল আবারও দেখা হবে, আমাদের সঙ্গেই থাকবেন।